সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠানে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। বরাবরের মতো আমরা অর্থনীতি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা নবম শ্রেণীর অর্থনীতি নিয়ে আলোচনা করব এবং তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তাহলে আসো শিক্ষার্থীরা, আমরা তৃতীয় অধ্যায় কী শিখব সেটা জেনে নিই। আমরা তৃতীয় অধ্যায়ে আমরা শিখব উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য। অর্থনীতিতে ডিমান্ডের বা চাহিদার একটা আলাদা অর্থ আছে, আলাদা একটা তাৎপর্য আছে। ধরে নাও কোনো একটা সাধারণ মানুষকে তুমি জিজ্ঞাসা করলে চাহিদা কী, হয়তোবা উনি বলবেন চাহিদা হচ্ছে কোনো কিছু পাওয়ার ইচ্ছা, কোনো কিছু পেতে চাওয়ার যে আকাঙ্ক্ষা, সেটাই চাহিদা বলছি। শুধুমাত্র আকাঙ্ক্ষা থাকলেই কিন্তু আমরা অর্থনীতিতে এটাকে চাহিদা বলতে পারি না। যদি শুধুমাত্র আকাঙ্ক্ষায় যদি থাকে তাহলে আমরা এটাকে পুরোপুরিভাবে আমরা চাহিদা বলতে পারবো না। তার সাথে সাথে আমাদেরকে আরও কিছু শর্ত পূরণ করতে হবে, তাহলে আমরা এটাকে অর্থনীতিতে চাহিদা বলতে পারবো। শিক্ষার্থীরা, তোমরা যদি স্লাইডে খেয়াল করে দেখো, স্লাইডে যেটা আছে, আমরা যদি কোনো কিছুকে আমরা চাহিদা বলতে চাই বা ডিমান্ড বলতে চাই, তাহলে আমাদেরকে তিনটা জিনিস পূরণ করতে হবে, তিনটা শর্ত পূরণ করতে হবে। প্রথমটি হচ্ছে কোনো কিছু পাওয়ার বা কোনো দ্রব্য অথবা সেবা পাওয়ার যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা বা উইলিংনেস, সেটাকে আমরা বলছি, সেটা হচ্ছে প্রথম শর্ত আমাদের চাহিদা, যদি আমরা কোনো কিছুকে চাহিদা হিসাবে সংজ্ঞায়িত করতে চাই। দ্বিতীয় শর্ত হচ্ছে ক্রয় করার জন্য প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য। আমরা যে জিনিসটা পেতে চাই সেই জিনিসটা পাওয়ার জন্য আমাদের যে আর্থিক সামর্থ্য যদি না থাকে তাহলে আমরা সেটাকে চাহিদা বলছি না। তৃতীয়ত হচ্ছে অর্থ ব্যয় করে দ্রব্যটি ক্রয় করার ইচ্ছা। বাজারে প্রচলিত যে মূল্য পণ্য বা দ্রব্যের, সেই প্রচলিত দামেই সেটাকে ক্রয় করার ইচ্ছা যদি থাকে তাহলেই আমরা বলছি এটা চাহিদা। যদি বাজারে প্রচলিত যে দাম, সেই দামে যদি ক্রয় করার ইচ্ছা না থাকে তাহলে আমরা সেটাকে চাহিদা বলছি না। শিক্ষার্থীরা, তাহলে এটাকে আমরা বলছি চাহিদা। চাহিদা হতে হলে আমরা তাহলে দেখতে পেলাম তিনটা শর্ত পূর্ণ করতে হবে। প্রথমটা হচ্ছে আমাদের ইচ্ছা থাকতে হবে, দ্বিতীয়টা হচ্ছে আমাদের আর্থিক সামর্থ্য থাকতে হবে, এবং তৃতীয়টা হচ্ছে প্রচলিত যে বাজার মূল্য, সেই বাজার মূল্যে ক্রয় করার ইচ্ছা থাকতে হবে। এই তিনটা জিনিস যখন ফুলফিল করব তখন আমরা সেটাকে বলছি চাহিদা অথবা ডিমান্ড। আমরা যদি এখানে একটা উদাহরণ ব্যবহার করি শিক্ষার্থীরা, তাহলে আরও বেশি ক্লিয়ার হবে। ধরে নাও কোনো একজন মানুষের উইলিংনেস আছে বা ইচ্ছা আছে চাঁদে যাওয়ার, তাহলে আমরা সেটাকে অর্থনৈতিক চাহিদা বলবো যে সে চাঁদে যেতে চায়, তার উইলিংনেস আছে? না। যদি তার আর্থিক সামর্থ্য না থাকে বা চাঁদে যাওয়ার জন্য যে পয়সা খরচ হবে, সেই পয়সা খরচ করার জন্য যদি তার আর্থিক সামর্থ্য না থাকে তাহলে আমরা কিন্তু সেটাকে চাহিদা বলছি না। আবার ধরে নাও কোনো একজন মানুষের একটি গাড়ি কেনার ইচ্ছা আছে, তাহলে এই যে তার ইচ্ছা আছে, এই ইচ্ছাটা পোষণ করলে কি আমরা তাহলে চাহিদা বলবো অর্থনীতিতে? না, আমরা তাহলে সেটাকে অর্থনীতির চাহিদা বলবো না। শুধুমাত্র উইলিংনেস থাকাটাকেই বা শুধুমাত্র ইচ্ছা থাকাটাকেই আমরা চাহিদা বলবো না। যে মানুষটা গাড়ি কেনার ইচ্ছা পোষণ করলো, এই গাড়িটা প্রচলিত বাজারে যে মূল্য, সেই মূল্যে কিনতে হবে, কেনার যে ইচ্ছা সেটা পোষণ করতে হবে, এবং ওই গাড়িটা কেনার জন্য যেটুকু অর্থ প্রয়োজন, সেই আর্থিক সামর্থ্যটুকু তার থাকতে হবে। এই তিনটা যখন একই সাথে হবে এবং যখন এই তিনটা একসাথে হলে আমরা বলবো ওইটাকে অর্থনীতিতে চাহিদা। চাহিদা বিধি খেয়াল রাখতে হবে। চাহিদা বিধি, চাহিদার সাথে আমাদের বাজারের মূল্যে আমাদের পণ্যের যে দাম, সেটার একটা রিলেশন আছে, একটা সম্পর্ক আছে। ধরে নাও তুমি কোনো একটা পণ্যদ্রব্য কেনার জন্য বাজারে গেলে, বাজারে গিয়ে দেখলে ওই পণ্যদ্রব্যটার তুমি যেই দামে তুমি আগে যে সময় তুমি কিনেছিলে, ওই পণ্যদ্রব্যটা বাজারে গিয়ে দেখলে ওটার দাম বেড়ে গিয়েছে। এখন তুমি কি করবে? তখন তুমি যেটা করবে, একটা স্বাভাবিক মানুষ হিসেবে হয়তোবা সেই পণ্যদ্রব্যটা তুমি কম কিনতে চাইবে। আবার যখন এমনটা হয় যে তুমি বাজারে গেলে গিয়ে দেখলে তুমি যে পণ্যদ্রব্যটা কিনতে চাচ্ছ সেটা আগের তুলনায় পণ্যদ্রব্যটার দাম কমে গিয়েছে, তখন হয়তোবা তুমি চাইলে ওই পণ্যদ্রব্যটা একটু বেশি কিনতে পারো বা ক্রয় করতে চাইতে পারো। এই যে একটা মানসিক যে একটা অবস্থা, আর যে একটা পণ্যদ্রব্যের দামের সাথে আমাদের ক্রয় করার যে ইচ্ছার যে তারতম্য বা পরিবর্তন হচ্ছে, সেটাকে আমরা বলছি চাহিদা বিধি। চাহিদা বিধি তাহলে কি দাঁড়ালো শিক্ষার্থীরা?
চাহিদা বিধি হচ্ছে একটা নির্দিষ্ট পণ্যের বাজার মূল্যের সাথে পণ্য কেনাবেচার যে বা ক্রয় করার ইচ্ছার যে পার্থক্য বা তারতম্য, সেটাকে আমরা বলছি চাহিদা বিধি। মোট কথা বলা যেতে পারে কোনো পণ্যের যদি দাম কমে যায় তাহলে ওই পণ্যটা কেনার যে আগ্রহ সেটা বেড়ে যায়, আবার যদি ওই পণ্যটার দাম যদি বেড়ে যায় তাহলে ওই পণ্যটা ক্রয়ের আগ্রহটা কমে যায়। এই জায়গায় আমরা বলছি চাহিদা বিধি। তবে এই যে চাহিদা বিধিটা, এটা কিন্তু কয়েকটা জিনিসের উপরে নির্ভর করে। শিক্ষার্থীরা তোমরা যদি এখানে স্লাইডে খেয়াল করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে চাহিদা বিধি বা সূত্র বলতে আমরা বুঝি অন্যান্য অবস্থা অপরিবর্তন থাকলে। অন্যান্য অবস্থা অপরিবর্তন বলতে আমরা কি বুঝি? একজন মানুষের যে আয় সেটা হতে পারে, একজন মানুষের যে টেস্ট, ফ্যাশন বা আগ্রহ সেটা হতে পারে, বা তার যে উইলিংনেস সেটা হতে পারে। সো অন্যান্য সব জিনিস যদি একই রকম থাকে, মানুষের ইনকাম যদি একরকম থাকে, মানুষের ওয়েলথ যদি একই রকম থাকে, পারিপার্শ্বিক অবস্থাগুলো যদি একই রকম থাকে, সবগুলো জিনিস যদি একই রকম থাকে, তাহলেই এটা হতে পারে যে যদি কোনো পণ্যদ্রব্যের দাম বেড়ে যায় মানুষ ওই পণ্যদ্রব্যটা কম কিনতে চাইবে, এবং যদি পণ্যদ্রব্যটার দাম কমে যায় মানুষ ওই পণ্যদ্রব্যটা বেশি কিনতে চাইবে। খেয়াল করো শিক্ষার্থীরা, এখানে স্লাইডে যেটা দেওয়া আছে, চাহিদা বিধি অথবা সূত্র বলতে আমরা বুঝি অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো নির্দিষ্ট সময় পণ্যের দাম কমলে তার চাহিদার পরিমাণ বাড়ে, এবং যদি দাম বেড়ে যায় তাহলে চাহিদার পরিমাণ কমে যায়। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করে দেখো, দাম হচ্ছে যদি বৃদ্ধি পায় তাহলে চাহিদা কমে যাবে, আবার যদি দাম বেড়ে যায় চাহিদা কমে যাবে, আবার যদি উল্টাটাও হবে যদি অন্যান্য জিনিস একই রকম থাকে। তাহলে আমরা দেখলাম যে চাহিদা বিধি হচ্ছে যখন কোনো পণ্যদ্রব্যের দামের সাথে ওই পণ্যদ্রব্যটা কেনার যে আগ্রহ সেটার যে তারতম্য, সেটাকে আমরা বলছি চাহিদা। খেয়াল রাখতে হবে এই চাহিদা বিধিটা তখনই কার্যকর হবে যখন আমাদের অন্যান্য পারিপার্শ্বিক জিনিসগুলো একই রকম থাকবে, তাহলেই আমরা বলছি চাহিদা বিধিটা প্রপারলি কাজ করবে। যদি সব জিনিস একই রকম না থাকে, যদি অপরিবর্তিত না থাকে, তাহলে কিন্তু চাহিদা বিধিটা পরিপূর্ণভাবে কাজ করবে না। ধরে নাও কোনো একজন মানুষের আয় বেড়ে গেল, আয় বেড়ে যাওয়ার কারণে বাজারে গিয়ে যখন সে দেখবে যে জিনিসটার দাম বেড়ে গিয়েছে, তখন কিন্তু সে চাইলে ওই একই পরিমাণ জিনিসই সে কিনতে পারবে, কারণ তার আয় বেড়ে গিয়েছে। এখন আসো শিক্ষার্থীরা, আমরা চাহিদা সূচি থেকে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করতে পারি। চাহিদা সূচি খেয়াল রাখতে হবে, চাহিদা সূচি যেটা সেটা হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল রিলেশনশিপ। চাহিদা সূচি হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল রিলেশনশিপ অথবা একটা গাণিতিক একটা সম্পর্ক প্রকাশ করে কোনো একটা নির্দিষ্ট পণ্যদ্রব্যের দাম এবং ওই পণ্যদ্রব্যের চাহিদার সাথে। একটা নির্দিষ্ট পণ্যদ্রব্যের দাম এবং ওই নির্দিষ্ট পণ্যদ্রব্যের যে চাহিদা, এই দুটোর মাঝে যদি কোনো গাণিতিক সম্পর্ক প্রকাশ করে সেটাকে আমরা বলছি চাহিদা সূচি বা ম্যাথামেটিক্যাল রিলেশনশিপ। তো আমরা এখানে স্লাইডে যদি আমরা খেয়াল করে দেখি শিক্ষার্থী, তোমরা খেয়াল করে দেখো, বাম পাশের যে কলাম আছে সেই কলামে দেওয়া আছে একটি নির্দিষ্ট পণ্যদ্রব্যের দাম দেওয়া আছে, এবং ডান পাশের যে কলাম সেখানে আমরা দেখতে পাচ্ছি একটি নির্দিষ্ট পণ্যদ্রব্যের ডিমান্ড বা চাহিদা দেওয়া আছে। খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, যেখানে দাম দেওয়া আছে, পণ্যদ্রব্যের দাম যেখানে দেওয়া আছে সেখানে দেওয়া আছে টাকায় 8 টাকা, 6 টাকা, 4 টাকা, 2 টাকা। তোমরা যদি এখানে প্যাটার্নটা খেয়াল করে দেখো, তোমরা খেয়াল করে দেখবে এখানে পণ্যদ্রব্যের দাম কিন্তু কমছে, 8 টাকা থেকে 6 টাকা, দেন 4 টাকা, দেন 2 টাকা, এভাবে করে কিন্তু পণ্যদ্রব্যটার দাম কমছে। অপর পাশে যেখানে চাহিদার পরিমাণ যেখানে দেওয়া আছে সেখানে কিন্তু পণ্যদ্রব্যের চাহিদা বাড়ছে। প্রথম খেয়াল করে দেখো, প্রথম 4 একক, তারপরে 8 একক, তারপরে 10, 12 একক, তারপর 16 একক, এভাবে করে কিন্তু চাহিদার পরিমাণ বাড়ছে। এখানে যদি আমরা একটা প্যাটার্ন খেয়াল করে দেখি বা একটা সম্পর্ক খেয়াল করে দেখি, যখন আমাদের যে পণ্যদ্রব্যটার দাম আস্তে আস্তে করে কমছে, ঠিক অপর পাশে কিন্তু একই রকমভাবে পণ্যদ্রব্যটির চাহিদা আস্তে আস্তে করে বাড়ছে। এই যে একটা সম্পর্ক আমরা তৈরি করলাম বা একটা সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি এই টেবিল থেকে, এটাকে আমরা বলছি চাহিদা সূচি। আর এই টেবিলে আমরা যে সম্পর্কটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা গাণিতিক সম্পর্ক। এই গাণিতিক সম্পর্কটাকেই আমরা বলছি চাহিদা সূচি। এই চাহিদা সূচি থেকে আমরা চাহিদা রেখা অঙ্কন করতে পারি। শিক্ষার্থী একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে আস্তে আস্তে কিন্তু পণ্যদ্রব্যের দাম কমছে, আবার পণ্যদ্রব্যটার চাহিদা বাড়ছে। এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা কিন্তু উল্টোও হতে পারে। কেমন হতে পারে? এই পণ্যদ্রব্যের দাম যেমন কমছে, এটা আস্তে আস্তে বাড়তেও পারে।
যদি এটা আস্তে আস্তে বাড়ে তাহলে অপর দিক থেকে আমাদের যে চাহিদা সেই চাহিদাটা কমতে থাকবে, বাড়বে না বরং কমতে থাকবে। সো এই যে আমরা একটা ম্যাথামেটিক্যাল বা একটা গাণিতিক সম্পর্ক দেখছি এই চাহিদা বিধি থেকে, চাহিদা সূচি থেকে, এই চাহিদা সূচির যে সম্পর্কটা এই সম্পর্কটা দুদিকে হতে পারে। পণ্যদ্রব্যের দাম বাড়তেও পারে, পণ্যদ্রব্যের দাম কমতেও পারে। পণ্যদ্রব্যের দাম যদি বেড়ে যায় তাহলে অবশ্যই চাহিদা কমতে থাকবে, আর যদি পণ্যদ্রব্যের দাম কমতে থাকে তাহলে চাহিদা অবশ্যই বাড়তে থাকবে। এই সম্পর্কটি হচ্ছে গাণিতিক সম্পর্ক অথবা চাহিদা সূচি। সেক্ষেত্রে আমরা এখন খেয়াল করে দেখি যে আমরা কিভাবে একটা চাহিদা রেখা অঙ্কন করতে পারি চাহিদা সূচি থেকে। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করে দেখো, এখানে আমরা যেটা করছি, আমরা যে লম্ব এক্সিস যেটা আছে, লম্ব রেখা যেটা আছে আমাদের ও ওয়াই যে রেখাটা, লম্ব রেখাটা, সেখানে আমরা দ্রব্যের দাম পরিমাপ করছি টাকায়। অপর পাশে আমাদের যে ভূমি অক্ষ যেটা ও এক্স রেখা যেটা, সেখানে আমরা দ্রব্যের পরিমাপ, আমরা দ্রব্যের পরিমাণ আমরা দেখাচ্ছি। সেখানে হচ্ছে চাহিদা বা পণ্যের পরিমাণ যেটা চাহিদা সেটা আমরা দেখাচ্ছি। এখানে খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, আমাদের যে লম্ব রেখা যেখানে, সেখানে আমরা যখন টাকা পরিমাপ করছি, পণ্যটার মূল্য পরিমাপ করছি, সেখানে খেয়াল করে দেখো 2 টাকা, 4 টাকা, 6 টাকা, 8 টাকা করে 4টা মূল্য দেওয়া আছে। একই রকমভাবে আমরা যে ভূমি রেখা যেটা ও এক্স রেখা যেটা, এই ভূমি রেখা থেকে আমরা পণ্যের চাহিদা অথবা পরিমাণ আমরা পরিমাপ করেছি, যেখানে দেওয়া আছে আমাদের 4 টাকা, 8 টাকা, 12 টাকা, 16 টাকা এভাবে করে আমাদের দেওয়া আছে। সো আমরা যে আগের যে স্লাইড যেটা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে চাহিদা সূচি যেটা দেওয়া আছে আমাদের, এই চাহিদা সূচিটাকে আমরা যদি ডায়াগ্রামে দেখাই বা আমরা যদি রেখাচিত্রের মাধ্যমে দেখাই তাহলে আমরা এই রেখাটা আমরা পাবো, যেখানে আমাদের এক একটা প্রাইসে যখন আমাদের মূল্য ছিল 8 টাকা, পণ্যদ্রব্যটার মূল্য যখন ছিল 8 টাকা, তখন আমাদের চাহিদা ছিল 4 একক। যখন আমাদের মূল্যটা কমে 6 টাকা হলো, তখন আমাদের চাহিদা বেড়ে হয়েছে আমাদের 8 একক। তারপর মূল্যটা যখন আরও কমে গেল, 4 টাকা হলো, তখন চাহিদা আরও বেড়ে গেল, এবং সর্বশেষ যখন আমাদের মূল্যটা 2 টাকা হলো, তখন আমাদের চাহিদা আরও বেশি বেড়ে গেল। তো সর্বসকলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের মূল্য বাড়ার বা কমার সাথে সাথে আমাদের চাহিদাটাও পরিবর্তন হচ্ছে। এই যে চাহিদা পরিবর্তন হচ্ছে, আমরা এই যে রেখাচিত্রটা আমরা অঙ্কন করতে পারলাম আমাদের আগের যে চাহিদা সূচি আছে সেই চাহিদা সূচি থেকে। শিক্ষার্থীরা আমরা এখন এখান থেকে দেখব যে আমরা এক্স্যাক্টলি কীভাবে আমরা এই চাহিদা রেখাটা অঙ্কন করেছি। আমরা সেই প্রসেসটা একটু জানার চেষ্টা করব, দেখার চেষ্টা করব, এবং আমি চাইবো যে তোমরা এই প্রসেসটা দেখবে, শুনবে এবং তোমরা নিজেরা বাসায় এই চাহিদা সূচি থেকে এই চাহিদা রেখাটা অঙ্কন করবে। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করে দেখো, আমরা যে অক্ষটা নিয়েছি, আমরা যে লম্ব রেখাটা নিয়েছি, লম্ব রেখাটা হচ্ছে আমাদের ও ওয়াই যেটা, সেটা হচ্ছে আমাদের লম্ব রেখা। সেখানে আমরা এক পাশে আমরা পণ্যটার দাম বা পণ্যটার দাম আমরা মেজার করছি। পরেরটা আমাদের যে ভূমি রেখা যেটা ও এক্স যেটা, সেই ভূমি রেখায় আমরা যেটা করছি, আমরা পণ্যটার পরিমাণ বা চাহিদা কতটুকু হবে সেটা আমরা পরিমাপ করছি। তার সাথে সাথে আমরা এখন এই রেখা দুটোকে আমরা যেটা করব, এই রেখা দুটোকে আমরা ইকুয়াল ইন্টারভালে অথবা সমান্তরালভাবে আমরা অঙ্কন করে নেব, বা ইকুয়াল ইন্টারভালে আমরা এটাকে কাট করে নেব। আমাদের ভ্যালুসগুলো, পরিমাপগুলো আমরা ওভাবে বসাবো। প্রথম হচ্ছে আমাদের 2 টাকা, 4 টাকা, 6 টাকা, 8 টাকা আমরা যে পণ্যের যে দাম যেটা সেটা আমরা দেখাচ্ছি এক পাশে। সো এখান থেকে আমরা রেখাগুলোকে আমরা সমানভাবে কাট করে নেব। একই রকমভাবে আমরা আমাদের যে ভূমি রেখা আছে সেই ভূমি রেখাটাকে আমরা একই রকমভাবে সমানভাবে কাট করে নেব। কাট করে আমরা এখানে ভ্যালুসগুলো আমরা বসাবো, পরিমাপগুলো আমরা এখানে বসাবো। বসানোর পরে আমরা প্রত্যেকটা পরিমাপকেই পণ্যদ্রব্যটার মূল্য এবং সেই চাহিদা প্রত্যেকটাকে যদি আমরা একসাথে যোগ করে দিই, তাহলেই আমরা পাচ্ছি হচ্ছে একটা নির্দিষ্ট পয়েন্ট পাচ্ছি। পয়েন্ট কিউ, পয়েন্ট আর, পয়েন্ট এস এবং পয়েন্ট টি, এরকম করে 4টা পয়েন্ট আমরা পাবো। এই 4টা পয়েন্টকেই যদি আমরা পরবর্তীতে একটি রেখা দিয়ে যদি আমরা যোগ করে দিই, তাহলেই আমরা পাবো একটি চাহিদা রেখা। আমাদেরকে এই চাহিদা সূচি যেটা দেওয়া থাকবে এই পরীক্ষার সময়, এই চাহিদা সূচি থেকে আমাদেরকে চাহিদার রেখা অঙ্কন করতে হবে। মনে রাখতে হবে, চাহিদার রেখা অঙ্কন করার জন্য প্রথম যে স্টেপ, সেই প্রথম স্টেপ হচ্ছে আমাদের 2টা রেখা অঙ্কন করতে হবে। একটা হচ্ছে লম্ব রেখা, একটা ভূমি রেখা। লম্ব রেখায় আমরা পণ্যটার দাম লিখব, পরিমাপ করব, এবং ভূমি রেখায় আমরা পণ্যটার চাহিদার পরিমাপ আমরা লিখব বা পরিমাপ করব। তারপরে আমরা চাহিদা সূচিতে আমাদের যে মূল্যগুলো দেওয়া আছে বা যেই ম্যাথামেটিক্যাল বা গাণিতিক যে
ভ্যালুসগুলো দেওয়া আছে, সেই ভ্যালুসগুলো আমরা একটা একটা করে এখানে পুট করব, লিখব। তারপরে আমরা এই সবগুলো মূল্যকে বা সবগুলো গাণিতিক যে সংখ্যাগুলোকে আমরা একসাথে যদি আমরা অ্যাড করে দিই, যোগ করে দিই, যোগ করার পরে আমরা যদি একটা রেখা দিয়ে এটাকে সমান্তরালভাবে সংযোগ করে দিই, তাহলে আমরা একটা চাহিদা রেখা বা ডিমান্ড কার্ভ পাবো। খেয়াল করার বিষয় হচ্ছে, এখানে খেয়াল রাখতে হবে একটা চাহিদা রেখা কিন্তু সবসময় ডাউনওয়ার্ড স্লোপিং হবে, নিম্নগামী হবে, বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হবে, তখনই আমরা এটা একটা চাহিদা রেখা পাবো। এবং এই চাহিদা রেখায় আমরা দেখতে পাবো যে কোনো পণ্যদ্রব্যের মূল্য এবং পণ্যদ্রব্যের যে চাহিদা, দুটার মধ্যে একটা নেতিবাচক সম্পর্ক বিরাজ করবে। তার মানে হচ্ছে কোনো পণ্যদ্রব্যের দাম যখন বাড়বে তখন চাহিদা কমে যাবে, আবার যখন দাম কমে যাবে তখন চাহিদা বেড়ে যাবে। সো শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাস থেকে আমরা যেটা শিখতে পারলাম, চাহিদা বলতে আমরা কি বুঝি, চাহিদার বিধি কখন কার্যকরী হবে এবং চাহিদার রেখা আমরা কীভাবে অঙ্কন করতে পারি একটা চাহিদা সূচি থেকে। আমি যদি একটু রিভিউ করে দিই তোমাদেরকে ক্লাসটা, আমরা শিখলাম চাহিদা কাকে বলে। চাহিদা বলতে আমরা শুধুমাত্র আগ্রহকে বুঝবো না, আমরা তিনটা জিনিসের কম্বিনেশনকে বুঝবো। একটা হচ্ছে আগ্রহ, বাজার মূল্যে ক্রয় করার আগ্রহ এবং ওই পরিমাণ আর্থিক সঙ্গতি থাকা, তাহলে আমরা ওটাকে বলবো চাহিদা। দ্বিতীয় আমরা শিখলাম হচ্ছে চাহিদা বিধি কাকে বলে। মনে রাখতে হবে চাহিদা বিধি শুধুমাত্র চাহিদা বিধিতে আমরা যেটা দেখব যে আমাদের পারিপার্শ্বিক সমস্ত কিছু যদি আমাদের সেম থাকে, তখনই শুধুমাত্র চাহিদা কোনো নির্দিষ্ট পণ্যদ্রব্যের দাম বাড়ার সাথে সাথে আমাদের পণ্যদ্রব্যের চাহিদার তারতম্য হবে, সেটা হচ্ছে আমাদের চাহিদা বিধি। তারপরে আমরা দেখলাম আমাদের চাহিদা সূচি কাকে বলে। সেখানে আমরা দেখলাম যে একটা গাণিতিক সম্পর্ক বিরাজ করে, দাম এবং পণ্যদ্রব্যের চাহিদার সাথে একটা গাণিতিক সম্পর্ক বিরাজ করে। তারপর আমরা দেখলাম যে সেই চাহিদা সূচি থেকে আমরা কীভাবে একটা চাহিদার রেখা অঙ্কন করতে পারি। খেয়াল রাখতে হবে চাহিদার রেখা অঙ্কন করার যে প্রসেস, যেটা আমরা প্রথম দুটো অক্ষ নেব, তারপর আমরা অক্ষগুলোকে সমান্তরালভাবে কেটে নেব, দেন আমরা এখানে মূল্যগুলো বসাবো, গাণিতিক যে ভ্যালুসগুলো সেগুলো আমরা বসিয়ে আমরা সবগুলো রেখা যদি আমরা একসাথে পয়েন্টগুলোকে আমরা একসাথে অ্যাড করে আমরা পয়েন্টসগুলো একটা লাইন দিয়ে যোগ করে দিই, তাহলে আমরা একটা রেখা পাবো, যে রেখাটাকে আমরা বলছি চাহিদা রেখা। মনে রাখতে হবে চাহিদা রেখা হচ্ছে একটা নিম্নমুখী রেখা, যেটা আমাদের একটা নেগেটিভ বা নেতিবাচক সম্পর্ক প্রকাশ করে। শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাস শেষে তোমাদের জন্য যে হোমওয়ার্কটা থাকবে সেটা হচ্ছে আমরা চাহিদা বলতে কি বুঝি, এবং 2 নম্বর হচ্ছে একটি কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করার প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। তোমরা নিজেরা একটা চাহিদা সূচি তৈরি করবে এবং সেই সূচি থেকে তোমরা একটা চাহিদা রেখা অঙ্কন করার চেষ্টা করবে, অথবা বইতে যে চাহিদা সূচি যেটা দেওয়া আছে সেই চাহিদা সূচি থেকে তোমরা নিজেরা একটা চাহিদা রেখা অঙ্কন করার চেষ্টা করবে। সো তোমরা এই উত্তরটা তৈরি করার পরে তোমরা তোমাদের বিশেষ শিক্ষককে দিয়ে তোমরা ইভ্যালুয়েট করাবে, তাদেরকে দিয়ে তোমরা তোমাদের খাতাটা দেখাবে। আমি আশা করছি আমার ক্লাসটা তোমরা পছন্দ করেছো, দেখেছো, এবং তোমরা যদি পুনরায় আমার ক্লাসটা দেখতে চাও তাহলে তোমরা কিশোর বাতায়ন এবং আমার ঘরে আমার স্কুলের ফেসবুক পেজ এবং ইউটিউবে তোমরা চোখ রাখবে। এবং আমি আশা করব আমার ক্লাসটা দেখার পরে তোমরা তোমাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবে, আমাদেরকে ইমেল করবে। সো প্রত্যেকে ভালো থেকো। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ।